আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিওপয়েন্টে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের মরুভূমির তপ্ত বালুর চেয়েও এখন বিশ্ব রাজনীতির গতি প্রকৃতি দ্রুত রূপ পাল্টাচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিস্ফোরক দাবি পুরো ভূরাজনীতিতে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। ট্রাম্প দাবি করেছেন তার একটিমাত্র অনুরোধের কারণে চীন, রাশিয়া এবং তুরস্কের মতো পরাশক্তিগুলো ইরানের পক্ষে আমেরিকা আর ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ায়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, পরাশক্তিগুলো কি আসলেই ট্রাম্পের মুখের কথায় যুদ্ধ থেকে দূরে ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো কৌশলগত হিসাব নিকাশ? যদি ভবিষ্যতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, তবে কি এই তিন দেশ সত্যিই ইরানের পক্ষে অস্ত্র হাতে তুলে নেবে? আজ আমরা এই পুরো সমীকরণটির একটি গভীর এবং রোমাঞ্চকর বিশ্লেষণ দেখব, তাই এক মুহূর্তের জন্য ভিডিওটি স্কিপ করবেন না। বন্ধুরা, ট্রাম্পের এই বক্তব্যটি প্রথম নজরে বেশ অবিশ্বাস্য মনে হতে পারে। ট্রাম্প সরাসরি বলছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইসরায়েলের বড় কোনো সমর্থক নন এবং তিনি চাইলেই ইরানের পক্ষে যুদ্ধ নামতে পারেন। কিন্তু ট্রাম্পের অনুরোধে তিনি নাকি নিজেকে সরিয়ে রেখেছেন। একইভাবে তিনি কৃতিত্ব নিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শান্ত রাখার। কিন্তু একটু গভীরভাবে ভাবলে বোঝা যায়, আন্তর্জাতিক সম্পর্ক কখনো শুধু একটা অনুরোধের উপর ভিত্তি করে চলে না। ট্রাম্প এখানে মূলত নিজের একটি মাস্টার নেগোসিয়েশন বা দক্ষ মধ্যস্থতাকারীর ইমেজ তৈরি করার চেষ্টা করছেন। এর পেছনে রয়েছে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি এবং বিশ্বমঞ্চে নিজের একক আধিপত্য দেখানোর এক মানসিক খেলা। ট্রাম্প বোঝাতে চেয়েছেন তিনি ক্ষমতায় আছেন বলেই বিশ্বযুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে। বাস্তবতা হলো, চীন, রাশিয়া বা তুরস্ক কেউ কোনো দুর্বল দেশ নয় যে তারা আমেরিকার হুমকিতে বা অনুরোধে তাদের জাতীয় নীতি পরিবর্তন করবে। তারা যুদ্ধে জড়ায়নি কারণ সেই মুহূর্তে সরাসরি সংঘাতে যাওয়া তাদের নিজেদের ভূরাজনৈতিক স্বার্থের পরিপন্থী ছিল। ট্রাম্পের এই দাবি যতটা না বাস্তবসম্মত, তার চেয়েও অনেক বেশি রাজনৈতিক প্রোপাগান্ডা। বন্ধুরা, এবার চলুন আমরা একটু তলিয়ে দেখি ট্রাম্পের অনুরোধ বাদ দিলে আসলে কোন কোন বাস্তব কারণে এই তিন পরাশক্তি ইরানের পক্ষে সরাসরি সেনা বা ক্ষেপণাস্ত্র পাঠায়নি। প্রথমত, চীন। অর্থনৈতিক প্রাচীর ও তেলের রাজনীতি। চীনের পুরো শক্তির মূল ভিত্তি হলো তাদের অর্থনীতি। মধ্যপ্রাচ্য থেকে চীন বিপুল পরিমাণ পরিশোধিত তেল আমদানি করে, এটা সত্য। আর সাপ্লাই চেইন ঠিক রাখতেই বেজিং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা চায়। চীন যদি আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ত, তবে বিশ্ব বাণিজ্য ব্যবস্থা পুরোপুরি ধসে যেত। চীন মূলত সফট পাওয়ার বা অর্থনৈতিক কূটনীতিতে বিশ্বাসী। তারা পর্দার আড়ালে ইরানকে সমর্থন দিয়ে গেছে, কিন্তু সরাসরি যুদ্ধে নেমে নিজেদের বিশাল অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলতে চায়নি। দ্বিতীয়ত বন্ধুরা, রাশিয়া। ইউক্রেন ফ্রন্ট ও কৌশলী অবস্থান। ভ্লাদিমির পুতিনের নজর এখন অনেক বেশি ইউক্রেন এবং ইউরোপীয় ফ্রন্টের দিকে। রাশিয়া ইতোমধ্যেই একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যে আরেকটি সরাসরি বড় যুদ্ধে জড়িয়ে পড়া মস্কোর জন্য কৌশলগতভাবে বুদ্ধিমানের কাজ হতো না। তবে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রযুক্তিগত সহায়তা দিয়ে সক্রিয় রেখেছে, তাদেরকে সাহায্য করেছে। অর্থাৎ সরাসরি যুদ্ধে না নেমেও রাশিয়া আমেরিকার উপর চাপ বজায় রাখার কাজটি নিখুঁতভাবেই করেছে। বন্ধুরা, ন্যাটো সদস্যপদ ও আঞ্চলিক ভারসাম্যে তুরস্কের প্রতিদান অনেক বেশি। তুরস্ক একদিকে ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য, আবার অন্যদিকে মুসলিম বিশ্বের নেতা হিসেবে ইসরায়েলের তীব্র সমালোচক এবং নিন্দাকারী। এরদোগান যদি ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে নামতেন,
তবে ন্যাটোর ভেতরে একটা অভূতপূর্ব সংকট তৈরি হতো এবং আমেরিকার সাথে তুরস্কের সম্পর্ক সম্পূর্ণ ভেঙে পড়তো। তাই তুরস্ক একদিকে যেমন ইরানকে মৌখিক ও কূটনৈতিক সমর্থন দিয়েছে, ঠিক তেমনি ন্যাটোর সীমারেখা পার হয়ে সরাসরি যুদ্ধে জড়ানো থেকে বিরত থেকেছে। বন্ধুরা, এখন সবচেয়ে বড় এবং কোটি টাকার প্রশ্নটি হলো, ভবিষ্যতে যদি আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের উপর চূড়ান্ত কোনো আঘাত আনে, তবে কি চীন, রাশিয়া এবং তুরস্ক ঘরে বসে থাকবে, নাকি সমীকরণ বদলে যাবে? যদি সত্যি ইরান রাষ্ট্র হিসাবে অস্তিত্বের সংকটে পড়ে, তবে বিশ্ব রাজনীতির এই ব্লকটি আর চুপ থাকবে না। এর কারণগুলো খুব স্পষ্ট। ইরান যদি পুরোপুরি মার্কিন ব্লকের নিয়ন্ত্রণে চলে যায়, তবে মধ্যপ্রাচ্যে রাশিয়ার একমাত্র শক্তিশালী মিত্র সিরিয়া একা হয়ে পড়বে। রাশিয়া কখনোই চাইবে না তাদের দোরগোড়ায় আমেরিকার একক আধিপত্য তৈরি হোক। ফলে রাশিয়া এখন সরাসরি উন্নত ড্রোন, হাইপারসনিক মিসাইল কিংবা বিমান পাঠিয়ে ইরানের আকাশকে সুরক্ষিত করতে বাধ্য হতে পারে। বন্ধুরা, ইরান যদি মার্কিন বা ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস হয়ে যায়, তবে চীনের জ্বালানি নিরাপত্তার উপর বড় আঘাত আসবে। তাছাড়া বেইজিং খুব ভালো করেই জানে যে ইরানকে কোণঠাসা করার পর আমেরিকার পরবর্তী মূল লক্ষ্য হবে খোদ চীনকে ঘিরে ফেলা। তাই নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই চীন ইরানকে অর্থনৈতিক ও সামরিকভাবে টিকিয়ে রাখতে যে কোনো পর্যায়ে যেতে পারে। বন্ধুরা, ইরানের পতন হলে মধ্যপ্রাচ্যের পুরো মানচিত্র বদলে যাবে, যা তুরস্কের সীমান্ত নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়াবে। বিশেষ করে কুর্দিস্তান ইস্যু এবং আঞ্চলিক ভারসাম্যের কারণে তুরস্ক এখন হয়তো সরাসরি মার্কিন ব্লকের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে। সুতরাং পরবর্তীতে যদি বড় আকারে কোনো যুদ্ধ শুরু হয়, তবে এই তিন দেশ হয়তো সরাসরি নিজেদের সেনা পাঠাবে না, কিন্তু তারা ইরানকে এমন এক প্রক্সি সাপোর্ট বা পরোক্ষ সামরিক ও অর্থনৈতিক শক্তি যোগাবে, যা আমেরিকাকে এক দীর্ঘস্থায়ী এবং ক্ষয়শূন্য যুদ্ধের ফাঁদে ফেলে দেবে। একটি দেশের নেতার দাবি আর মাঠের বাস্তবতার মধ্যে যে কতটা আকাশ পাতাল তফাৎ থাকে, ট্রাম্পের এই বক্তব্য তারই প্রমাণ। পরাশক্তিগুলো ট্রাম্পের অনুরোধে শান্ত ছিল না, বরং তারা অপেক্ষা করছিল নিজেদের সঠিক সময়ের জন্য। কিন্তু যদি কোনো এই ভারসাম্য ভেঙে যায়, তবে কি আমরা এক নতুন বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যাব? কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।